প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা দেখে এসেছিলাম যে পর্যায় সারণীতে গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 12 পর্যন্ত যে সকল মৌলসমূহ থাকে তাদেরকে আমরা বলি ডি ব্লক মৌল। অন্যদিকে পর্যায় সারণীতে যে এই মৌলগুলো রয়েছে তাদের থেকে যদি আমরা অ্যাক্টিনিয়াম এবং থোরিয়ামকে বাদ দিই তাহলে আমরা যে মৌলসমূহ পাই তাদেরকে একত্রে আমরা বলে থাকি এফ ব্লক মৌল। তো আমাদের আজকের ক্লাসটি বেসিক্যালি হতে যাচ্ছে এই যে ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল রয়েছে তাদের রাসায়নিক ধর্ম নিয়ে। এই ক্লাসে আমরা প্রথমেই ডি ব্লক মৌলের যে রাসায়নিক ধর্ম রয়েছে সেগুলো পড়ব, দেন এফ ব্লক মৌলসমূহের যে রাসায়নিক ধর্ম রয়েছে সেগুলো পড়ব। তো চলো প্রথমেই ক্লাসটি ডি ব্লক মৌলসমূহের যে রাসায়নিক ধর্মাবলী রয়েছে সেগুলো দিয়ে আমরা শুরু করি। ডি ব্লকের যে মৌলসমূহ রয়েছে তাদের যে প্রথম বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে তাদের যে ঘনত্ব হয় সেটা হয়ে থাকে উচ্চ। অর্থাৎ ডি ব্লক মৌলের যে সকল মৌল রয়েছে তারা মূলত উচ্চ ঘনত্ব বিশিষ্ট মৌল। বাট তাদের মাঝখানে আমরা যদি তুলনামূলক বিশ্লেষণ করতে চাই তাহলে এই যে ডি ব্লক মৌলগুলো রয়েছে তার মাঝখানে স্ক্যান্ডিয়ামের যে ঘনত্বটা রয়েছে সেটা সবচাইতে কম হয়ে থাকে। অন্যদিকে ইরিডিয়াম যে মৌলটি রয়েছে তার ঘনত্বটা সবচাইতে বেশি উচ্চ হয়ে থাকে। অর্থাৎ ডি ব্লক মৌলের সবগুলোর ঘনত্বই উচ্চ হয়ে থাকে, বাট তুলনামূলক বিশ্লেষণ করতে গেলে স্ক্যান্ডিয়ামের ঘনত্বটা একটু কম আর ইরিডিয়ামের ঘনত্ব সবচাইতে বেশি। অন্যদিকে এই যে ডি ব্লক মৌলসমূহ রয়েছে তারা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করতে পারে। এখন কোয়েশ্চেন হতে পারে সেটা হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থাটা আসলে কি। দেখো এখানে যদি তুমি একটা ডি ব্লক মৌল নাও, যেমন ম্যাঙ্গানিসের দেখা যায় তার জারণ মান +2 হতে পারে, +4 হতে পারে, +7 হতে পারে। সিমিলার ওয়েতে আয়রনের ক্ষেত্রেও +2 হতে পারে, +3 হতে পারে। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে যদি দেখো +3, +2, +4, 6, 7 এগুলো হতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের একটা যৌগেরই একটা মৌলেরই বিভিন্ন ধরনের জারণমান থাকছে বা প্রদর্শন করতে পারছে, এটা আসলে ডি ব্লক মৌলেরই একটা বৈশিষ্ট্য। তাই বলা হয়ে থাকে ডি ব্লক মৌলের পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায়। দেন সেটি হচ্ছে এই যে ডি ব্লক মৌলসমূহ রয়েছে তাদের যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক রয়েছে এটি অনেক বেশি উচ্চ থাকে, অর্থাৎ তাদেরকে গলাতে বা ফোটাতে বেশি তাপমাত্রার প্রয়োজন হবে। ফোর্থ যে বৈশিষ্ট্যটি সেটি এরা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী বলতে বোঝাচ্ছি যে এই যে ডি ব্লক মৌলগুলো রয়েছে তাদের মধ্য দিয়ে তাপ এবং তড়িৎ দুটাই প্রবাহ করতে পারে। দেন যে বৈশিষ্ট্যটি সেটি এদের আয়নীকরণ শক্তির মানটা তোমার যে পি ব্লক মৌল রয়েছে তাদের থেকে কম হয়। দেখো ডি ব্লক মৌলের যে আয়নীকরণ শক্তি এটা পি ব্লকের থেকে কম, রাইট? সো যেহেতু পি ব্লকের থেকে ডি ব্লক মৌলসমূহের আয়নীকরণ শক্তিটা কম, তার মানে তাদের থেকে ইলেকট্রন বের করতে আমার কম পরিমাণ শক্তি দিতে হবে, তাই তো? অন্যদিকে এই যে ডি ব্লক মৌলের যে আয়নীকরণ শক্তি রয়েছে সেটি এস ব্লক মৌল থেকে বেশি হয়ে থাকে। তার মানে এস ব্লক মৌল যেগুলো রয়েছে তাদের থেকে ইলেকট্রন বের করতে আমার যতটুকু কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে ডি ব্লক মৌলের ক্ষেত্রে, তাই তো তার আয়নীকরণ মান কম এস ব্লক থেকে, তাই তো? দেন 6 নম্বর যে প্রপার্টিটি সেটি এদের তড়িৎ ধনাত্মকতা এস ব্লক মৌল থেকে কম হয়ে থাকে। দেন সেটি এদের চৌম্বকীয় ধর্ম রয়েছে। এখন কোয়েশ্চেনটা হতে পারে চৌম্বকীয় ধর্ম আসলে কি। দেখো চৌম্বকীয় ধর্মের উপর ভিত্তি করে আমরা পদার্থকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা প্যারাম্যাগনেটিক পদার্থ, যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। অন্যদিকে আরেকটা ফেরোম্যাগনেটিক পদার্থ। ফেরোম্যাগনেটিক পদার্থ ওই সকল পদার্থ যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্যারাম্যাগনেটিক পদার্থ থেকে অধিক আকর্ষিত হয়। দেন লাস্ট যে পদার্থটি সেটি ডায়াম্যাগনেটিক পদার্থ। ডায়াম্যাগনেটিক পদার্থ ওই সকল পদার্থ যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় না, উল্টো বিকর্ষিত হয়। তো এই যে ডি ব্লক মৌলসমূহ রয়েছে তাদের মধ্যে এই ধরনের প্রপার্টি দেখা যায়, অর্থাৎ এই ডি ব্লক মৌলসমূহের মধ্যে চৌম্বক ক্ষেত্রের আসলে প্রভাব রয়েছে। তো দেখো ডি ব্লক মৌলের মাঝখানে যে আয়রন এবং কোবাল্ট রয়েছে তারা ফেরোম্যাগনেটিক পদার্থ। অন্যদিকে টাইটেনিয়াম, স্ক্যান্ডিয়াম, জিঙ্ক এবং কপারের এই আয়নসমূহ ডায়াম্যাগনেটিক পদার্থ, অর্থাৎ এই মৌলগুলো বা এই আয়নগুলো কি করতে পারে, তারা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। আর এটা যেহেতু ফেরোম্যাগনেটিক পদার্থ তার মানে তারা চৌম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকর্ষিত হয়। আর অন্যদিকে প্যারাম্যাগনেটিক পদার্থ কারা, এই যে বাকি যে ডি ব্লক মৌলসমূহ রয়েছে ওই ডি ব্লক মৌলসমূহের বেশিরভাগই আসলে প্যারাম্যাগনেটিক পদার্থ। দেন যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি এই যে ডি ব্লক মৌলসমূহ রয়েছে তারা সংকর ধাতু বানাতে ব্যবহার করা হয়। কিরকম দেখো, এই যে ডি ব্লক মৌলসমূহ রয়েছে এই ডি ব্লক মৌলসমূহের মাঝখানে যে ধাতুগুলো রয়েছে তারা নিজেরা মিশ্রিত করিয়ে আমরা তাদেরকে সংকর ধাতু বানিয়ে ফেলি। কিরকম দেখো, ধরো যে এই পর্যায় সারণীর যে কোবাল্ট এবং জিঙ্ক রয়েছে, কোবাল্ট দেখা যায় একটু নমনীয় টাইপের হয় আর জিঙ্ক একটু শক্তপুক্ত হয়ে থাকে। তো কোবাল্টের যে নমনীয়
বৈশিষ্ট্যটা রয়েছে সেটাকে ওভারকাম করার জন্য তার সাথে জিঙ্ক মিশ্রিত করে একটা অ্যালয় বা সংকর ধাতু বানানো হয়। যাতে করে দেখা যায় একটা মৌলতে যে প্রপার্টিটা থাকে, যে মিসিং প্রপার্টিটা থাকে সেটাকে হচ্ছে অন্য মৌল দ্বারা হচ্ছে ফিল করে দেওয়া হয়। এতে করে ২ টা জিনিসেরই হচ্ছে বৈশিষ্ট্য লাভ করা যায়। সো এটি হচ্ছে সংকর ধাতুর কাজ। তো ডি ব্লক মৌলসমূহের যে ধাতুগুলো রয়েছে তাদেরকে এভাবে মিশ্রিত করে সংকর ধাতু বানানো যেতে পারে। দেন লাস্টলি ডি ব্লক মৌলের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে যেটি হচ্ছে অধিকাংশ ডি ব্লক মৌলই হচ্ছে আসলে অবস্থান্তর মৌল। তো এখানে এই ব্যাপারটি কিন্তু আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি। তো একটু খেয়াল করো এই ডি ব্লক মৌলের যে হিসাব নিকাশ বা রাসায়নিক ধর্মাবলী বা বৈশিষ্ট্য এগুলো কিন্তু আমরা তো ডিটেলসে আজকে পড়িনি। কেন পড়িনি দেখো, ডি ব্লক মৌল নিয়ে এই যে প্রত্যেকটা লাইন বললাম এখন বৈশিষ্ট্য, ওই প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে আমরা একটা একটা ধরে ধরে আমাদের পরবর্তী ক্লাসে পড়বো। তাই হচ্ছে ডি ব্লক মৌল নিয়ে আমরা এত বেশি কথা আজকে বলিনি। কেন? কারণ এই যে ডি ব্লক মৌলসমূহ রয়েছে এদের বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করার জন্য কিছু কনসেপ্ট প্রয়োজন আমাদের, যেমন ভ্যালেন্স বন্ড থিওরি, সংকরায়নের মতো কনসেপ্ট, পোলারিটি, পোলারায়ন, এগুলো হচ্ছে আমাদের এখানে লাগবে। তাই হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমরা আপাতত স্কিপ করছি বা বলতে পারছি ডি ব্লক মৌলের সবগুলো বৈশিষ্ট্যকে আমরা তো ডিটেলসে পড়ছি না। কেন পড়ছি না? কারণ এগুলো আমরা পরবর্তীতে একটা একটা ধরে ধরে ভিডিও আকারে পড়বো। তাই হচ্ছে আপাতত ডি ব্লক মৌলের যে রাসায়নিক ধর্মগুলো রয়েছে সেগুলো এতটুকুই আমরা স্টপ করে দিব। তো মাথায় একটু রাখবে, আমরা এস ব্লক মৌল, পি ব্লক মৌল এবং এফ ব্লক মৌলের পুরো হোল যে কনসেপ্টগুলো ছিল সবগুলোই পড়ে ফেলেছি, বা টি ব্লক মৌলের কিছু ব্যাপার-স্যাপার এখনো বাকি আছে যেগুলো আমরা পরবর্তী লেকচার সমূহতে দেখব। সো এখন চলো আমরা হচ্ছে এফ ব্লক মৌলতে মুভ করে যাই। তো এফ ব্লক মৌল পড়ার আগে একটু খেয়াল করে আমাদের প্রিভিয়াস যে পড়াটা একটু রিপিট করে নিই, সেটি হচ্ছে দেখো আমরা কি জানতাম, এই যে মৌলসমূহ রয়েছে এই মৌলসমূহ নিয়ে আমরা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ গঠন করে থাকি পর্যায় সারণীতে, রাইট? অর্থাৎ ল্যান্থানাম বা পারমাণবিক সংখ্যা ৫৭ থেকে এই যে তোমার পারমাণবিক সংখ্যা ৭০ হয়ে এই যে ৭১ পর্যন্ত লুটেশিয়াম রয়েছে, এই সকল মৌলসমূহকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ। অন্যদিকে এই যে মৌলসমূহ রয়েছে তাদেরকে আমরা বলতাম অ্যাক্টিনাইট সিরিজ। কারা? এই যে অ্যাক্টিনিয়াম 89 থেকে এই যে তোমার ১০২ হয়ে লরেনসিয়াম ১০৩ পর্যন্ত যে মৌলগুলো রয়েছে তাদেরকে আমরা বলতাম অ্যাক্টিনাইট সিরিজ, তাই তো? আর এইদিকে ল্যান্থানাইট সিরিজ যেটি রয়েছে তাতে মৌল সংখ্যা কত রয়েছে? তাতে মৌল সংখ্যা রয়েছে ১৫টি। অ্যাক্টিনাইট সিরিজেও মৌল সংখ্যা রয়েছে ১৫টি, তাই তো? টোটাল ৩০টি। এই ৩০টি মৌল থেকে আমি যদি অ্যাক্টিনিয়াম এবং থোরিয়ামকে বাদ দিই তাহলে যে ২৮টা মৌল থাকে তাদেরকে একত্রে বলা হয়ে থাকে হচ্ছে এফ ব্লক মৌল। তো তোমাদের বুকে হচ্ছে এফ ব্লক মৌলের জন্য নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য দেয়া নেই। তোমাদের বুকে যেটি দেয়া রয়েছে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজের আলাদা আলাদা বৈশিষ্ট্য। তো আমরা হচ্ছে শুরু করবো এখানে ল্যান্থানাইট সিরিজের বৈশিষ্ট্য দিয়ে, দেন আমরা পড়বো অ্যাক্টিনাইট সিরিজের বৈশিষ্ট্য। তো চলো প্রথমে ল্যান্থানাইট সিরিজের ধর্মাবলী বা বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখে আসি। এই যে ল্যান্থানাইট সিরিজের মৌলসমূহ রয়েছে তারা হচ্ছে ভারী ধাতু এবং তাপ ও বিদ্যুতের সুপরিবাহী। কি বললাম? ল্যান্থানাইট সিরিজের যে মৌলসমূহ রয়েছে তারা কি? তারা হচ্ছে ভারী ধাতু এবং তারা তাপ এবং বিদ্যুৎ পরিবহন করতে পারে এবং তাদের যে ঘনত্ব, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তাদের মান হয় অনেক উচ্চ। অর্থাৎ তাদেরকে গলাতে এবং ফোটাতে বেশি তাপমাত্রার প্রয়োজন হবে। আরেকটা জিনিস যেটি মনে রাখবে সেটি হচ্ছে এই সিরিজের সেরিয়াম মৌলটি হলো আন্ত অবস্থান্তর মৌল। এখন কোয়েশ্চেনটা হতে পারে এই সিরিজের সেরিয়াম তো আন্ত অবস্থান্তর মৌল, হ্যাঁ বুঝলাম, বাট অন্ত অবস্থান্তর মৌল আসলে কি? দেখো, এই যে অন্ত অবস্থান্তর মৌল সেটি হচ্ছে আসলে যে সকল মৌলের যে সুস্থিত আয়ন, ওই সুস্থিত আয়নের যে ইলেকট্রন বিন্যাস, ওই ইলেকট্রন বিন্যাসে F1 থেকে F13 টি ইলেকট্রন থাকলে তখন তাকে বলা হয় অন্ত অবস্থান্তর মৌল। কি বোঝাতে চাচ্ছি? ধরো কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে তুমি F1 পেয়েছো, F2 পেয়েছো, F10 পেয়েছো, F11 পেয়েছো বা F13 পেয়েছো, মানে F0 বা F14 পাওনি। যদি এরকম না পাও, অর্থাৎ কোনো একটা মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে F1 থেকে F13 ইলেকট্রন যখন পাওয়া যায় তখন তাকে বলা হয় অন্ত অবস্থান্তর মৌল। এবং তারা যে কাজটি করতে পারে সেটি হচ্ছে তারা রঙিন যৌগ গঠন করতে পারে। তো মনে রাখবে কি কি? মনে রাখবে হচ্ছে সেরিয়াম মৌলটি হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল। কেন? কারণ তার সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে F1 থেকে F13 এর মতো ইলেকট্রন থেকে থাকে এবং এর রঙিন যৌগ গঠন করতে পারে। দেন যে বৈশিষ্ট্যটি আমরা পড়বো সেটা একটু খেয়াল করো। এই যে দেখো এখানে যে একটা পিকচার দেখতে পাচ্ছ, এই পিকচার আসলে যে কাজটি হচ্ছে তাকে বলা হয় ওয়েল্ডিং এর কাজ। এই ওয়েল্ডিং এর কাজ যখন করা হয় তখন দেখো এখানে একটা গগল পরা হয়। এই যে গগলটি রয়েছে এই গগলটি বানাতে, অর্থাৎ ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত গগলকে বানাতে ল্যান্থানাইট সিরিজের মৌল ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে অক্সাইড সানগ্লাস যেগুলো তো ইউজ করা হয়, ওই অক্সাইড সানগ্লাসও হচ্ছে বানানো হয় হচ্ছে ল্যান্থানাইট সিরিজের মৌলসমূহ
দিয়ে। ল্যান্থানাইট সিরিজের আরেকটা যে ধর্ম যেটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট ধর্ম যেটা সেটি হচ্ছে একটু খেয়াল করো। এই যে ল্যান্থানাইট সিরিজটি রয়েছে এখানে দেখো এই যে মৌলসমূহকে রয়েছে তাদেরকে আমি একই পর্যায়ে রেখেছি। সো একটু সুবিধার জন্য আমি যেটি করব সেটি হচ্ছে যে লুটেশিয়াম রয়েছে এই লুটেশিয়ামটাকে এই যে 70 এর পরে একটু নিয়ে আসবো। নিয়ে আসলে সে হচ্ছে এখন একই পর্যায়ে চলে আসলো। তাই তো? তো এখানে যেটি হয় এটি আসলে হচ্ছে এই যে একই পর্যায়ের অর্থাৎ ল্যান্থানাইট যে সিরিজ রয়েছে তাদের যে মৌলসমূহ রয়েছে ওই একই পর্যায়ে আমরা যখন বাম থেকে ডানে মুভ করব তখন কি হচ্ছে একটু খেয়াল করো। একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে মুভ করব তখন দেখো তাদের যে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা প্রত্যেকটা মৌলের জন্য এক এক করে বাড়ছে। তাই না? কি বললাম? এই যে ল্যান্থানাইট এর ধরো প্রোটন সংখ্যা হচ্ছে 57 এবং ইলেকট্রন হচ্ছে 57 বাট সোডিয়ামের কত? 58 করে। অন্যদিকে লুটেশিয়ামের কত? ইলেকট্রন হচ্ছে 71 এবং তার প্রোটন হচ্ছে 71 অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে এখানে কি করে বাড়ছে? একটা করে ইলেকট্রন এবং প্রোটন বাড়ছে। তো সবসময় মনে রাখবে যখন একই পর্যায়ের বাম থেকে ডানে যাও একটা করে ইলেকট্রন বাড়ে। একটা করে যদি ইলেকট্রন বাড়ে এবং প্রোটন বাড়ে তাহলে যে ব্যাপারটা হয় একটু খেয়াল করো। যেটা হয় সেটা হচ্ছে আমরা জানি কুলম্বের যে ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা হচ্ছে F সমানুপাতিক Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাই তো? অর্থাৎ দেখো কুলম্বের যে ফোর্স অফ অ্যাট্রাকশন এটা কখন বেশি কাজ করে? যখন Q1 এবং Q2 এর মান বড় হয়। তাই তো? তো ধরো এখানে Q1 হচ্ছে প্রোটনের চার্জ, Q2 হচ্ছে ইলেকট্রনের চার্জ। দেখো তো Q1 এবং Q2 যখন বড় হয়ে যাবে তখন তাদের মাঝখানে অ্যাট্রাকশনটা বেশি হবে। তাই তো? কাদের মাঝখানে অ্যাট্রাকশনটা বেশি হবে? এই যে পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে এবং ইলেকট্রনটা তো একে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাই না? তো এই যে পরমাণুর নিউক্লিয়াসের সাথে এই যে ইলেকট্রন রয়েছে তাদের মাঝখানে যে আকর্ষণ বলটা সেটা বেড়ে যাবে। আর এটা যখন বেড়ে যাবে তখন তাদের যে আকারটা রয়েছে, যে পরমাণুর যে আকারটা রয়েছে সেটা ছোট হয়ে যাবে। কি বললাম? সামার হিসেবে একটু বলছি দেখো, একই পর্যায়ের বাম থেকে যখন ডানে যাবে তখন এই যে কুলম্বের ফোর্স অফ অ্যাট্রাকশন বা আকর্ষণটা বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ একটা করে প্রোটন এবং ইলেকট্রন বাড়তে থাকে এবং প্রোটন এবং ইলেকট্রন করে বাড়তে থাকলে আকর্ষণ বেড়ে যাবে। আকর্ষণ বেড়ে গেলে হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তাদের আকারটা ছোট হতে থাকবে। কেন না? কারণ তাদের এখানে কোনো নতুন করে শেল আসছে না। শুধুমাত্র ইলেকট্রন এবং প্রোটন বাড়ছে যাতে করে তাদের আকারটা ছোট হয়ে যায়। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আসলে বলা হয় ল্যান্থানাইট কন্ট্রাকশন বা ল্যান্থানাইটের সংকোচন। কি বললাম? আমি একটু আবার বলছি দেখো, এই যে এইখানে যেটি হয় সেটি হচ্ছে একই পর্যায়ে তুমি যখন বাম দিক থেকে ডান দিকে যাবে, ডান দিকে গেলে দেখা যায় ধনাত্মক যে ল্যান্থানাইটের আয়নগুলো রয়েছে তাদের আকার ক্রমান্বয়ে বাম থেকে ডান দিকে গেলে হ্রাস পাচ্ছে। হ্রাস পেলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে ল্যান্থানাইট সংকোচন বা ল্যান্থানাইট কন্ট্রাকশন। আশা করি বুঝতে পেরেছ। সো এই ছিল আমাদের হচ্ছে ল্যান্থানাইট সিরিজ নিয়ে বেসিক কথাবার্তা। এবার চলো আমরা অ্যাক্টিনাইট সিরিজে মুভ করি। অ্যাক্টিনাইট সিরিজ যেটি রয়েছে তার কিছু ধর্মাবলী এখন যদি আমরা পড়তে চাই সেটি হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের সকল মৌলই হচ্ছে তেজস্ক্রিয় মৌল। মানে তাদের থেকে আলফা কণা, বিটা কণা, গামা কণা এগুলো হচ্ছে নিঃসরিত হয়। বা আরেকটা যদি শর্টকাটে মনে রাখতে চাও সেটি হচ্ছে পারমাণবিক সংখ্যা যাদের 83 থেকে বেশি অর্থাৎ 83 থেকে বেশি মোস্ট অফ দ্য টাইমেই তারা হয় হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তো একটু খেয়াল করে এখানে অ্যাক্টিনিয়ামের কত 89, লরেনশিয়ামের হচ্ছে 103 অর্থাৎ অ্যাক্টিনাইট সিরিজের সবগুলো মৌলরই হচ্ছে পারমাণবিক সংখ্যা 83 থেকে বড়, তাই তারা তেজস্ক্রিয় মৌল। অ্যাক্টিনাইট সিরিজের যে মৌলসমূহ রয়েছে তাদের যে ঘনত্ব, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তা অনেক উচ্চ হয়ে থাকে। অর্থাৎ তাদেরকে গলাতে এবং ফোটাতে বেশি তাপমাত্রার প্রয়োজন। অন্যদিকে অ্যাক্টিনাইট সিরিজের যে আয়নীকরণ শক্তিটা হয়ে থাকে সেটা একটু কম হয়ে থাকে। অ্যাক্টিনাইট সিরিজের যে মৌলসমূহ রয়েছে তাদের আয়নীকরণ শক্তিটা একটু কম, অর্থাৎ তাদের থেকে ইলেকট্রন বের করতে আমার কম কষ্ট হবে বা কম শক্তির প্রয়োজন হবে। আরেকটা যে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই যে অ্যাক্টিনাইট সিরিজটি রয়েছে, এই যে মৌলসমূহ রয়েছে তাদেরকে তুমি যখন একদম ভেঙে সূক্ষ্ম চূর্ণে হচ্ছে রূপান্তর করে ফেলবে তখন তাদের যে রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা খুব বেশি বেড়ে যায়। এটি হচ্ছে তার আরেকটা বৈশিষ্ট্য। বাট অ্যাক্টিনাইট সিরিজ মৌলের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে তারা যখন বাতাসের সংস্পর্শে আসে তারা অনেক মলিন হয়ে যায় এবং তারা হচ্ছে অনেক কম সক্রিয় থাকে।